আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পৌষের শেষ ভাগে দেশজুড়ে তীব্র শীত, অধিকাংশ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। নওগাঁ ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামল 6 ডিগ্রির ঘরে। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার 15 বছর আজ, বিচার পাওয়ার অপেক্ষায় পরিবার। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির 2 প্রার্থী নিয়ে তৃণমূলে বিভ্রান্তি, দলীয় কোন্দল বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনী সমীকরণে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সারা দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের, কমেছে আয় রোজগার। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি, তারপরেও কর্মস্থলে যেতে হবে তাই বেরোচ্ছি। ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট, হাত টাত পড়ে আছে, যাত্রী কম, অনেক ঠান্ডা আজকে। এক সপ্তাহ ধরে গোপালগঞ্জে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। এতে জমিতে ধানের চারা রোপণ পিছিয়ে পড়ার আশঙ্কায় আছেন চাষিরা। তবে কৃষি বিভাগের আশা, দ্রুতই কেটে যাবে প্রতিকূল আবহাওয়া, তখন আর সমস্যা থাকবে না বোরো আবাদে। দেশ জুড়ে তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগও। পৌষের শেষ সময়ে যখন বোরো রোপণে ব্যস্ত সময় কাটে কৃষকের, সেখানে এখন দিনের বেশিরভাগ সময় কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে আবাদ। শুধু তাই নয়, টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। ভারী ঠান্ডা পড়ে, তার মধ্যে তো রাতি হবে, হাত পাও কালাই যায়, বুকে ব্যথা করে। আমাকে হাতে পায়ে বাত আসে, হাতে পায়ে ঝিনঝিন হয়ে যায়, আমাকে জ্বর আসে। জলের ভিতর নামলে, পানিতে নামলে হাত কুড়া হয়ে আসে, তারে গিরি এটা যেন বড় বয়ে জমা হয়ে থাকে। হাড় কাঁপানো শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রোপণ কাজ করার জন্য মাঠের জমে থাকা পানিতে নামতে পারছেন না কৃষকরা। ফলে বোরো উৎপাদন আর ফলন পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় চাষি। শীত উপেক্ষা লাগাতে হচ্ছে, কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই। বীজ তোলা একটা সময় থাকে, সেই সময়টা তো পাড়ায় গেলে তো এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আগে লাগালে আমাকে জমিটা আগে কাটা পড়ে, এই জন্য আমরা এই আবহাওয়ায় কাজ করি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী রোপণ করা গেলে এ বছরও বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী এই আবহাওয়াবিদ। ফেলানীকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ জওয়ান। প্রায় 4.5 ঘন্টা কাঁটাতারে আটকে ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানী। নির্মম সেই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল বিশ্ববিবেক। তবু আজও সন্তান হত্যার বিচার পায়নি হতভাগা বাবা মা। কাঁটাতারে ঝুলছে ফেলানীর নিথর দেহ, যে দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে। চারিদিকে উঠে নিন্দার ঝড়। ঠিক 15 বছর আগে 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জওয়ান অমেয় ঘোষ। প্রায় 4.5 ঘন্টা কাঁটাতারে আটকে ছটফট করে ফেলানী। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এরপর একে একে গড়িয়েছে 15টি বছর। বিচারের নামে চলে বিএসএফ এর বিশেষ কোর্ট ও ভারতীয় আদালতের প্রহসন। হতভাগা বাবা মায়ের প্রশ্ন, কবে মিলবে বুকের মানিক হারানোর সুবিচার? কবে শাস্তির আওতায় আসবে ফুলের মতো ফেলানীর হত্যাকারী? আমার মেয়ে কাঁটাতারের মধ্যে ঝুলে গুলি করে মারছে। আশা করে আছি যে বিচার হবে, কিন্তু আজও যাবত আমি বিচার পাইনি। যে সরকারি আসুক, আমার ফেলানির বিচার যেন হয়। আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁটাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না। 15 বছর দেখতে আছি, কাঁদতেছি, শুনতেছি, কিন্তু অমেয় ঘোষের সর্বোচ্চ শাস্তি হয় না। আমার মেয়ের ফেলানির 15টা বছর হয়ে গেল, আমি আজ বিচার পাইনি। এখন আমি বিচার অপেক্ষা আছি, সেই ফেলানির বিচারটা আমি পাবো। আমি এখনো শুনতেছি কাঁটাতারের মানুষ অনেক মারা যাইতেছে সীমান্তে। আমি এটা দেখতে চাই না।
আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। ফেলানী হত্যার বিচার না পেয়ে বহুবার হয়েছে বিক্ষোভ, মানববন্ধন। সবশেষ গত বছর সীমান্ত অভিমুখে হয় মার্চ ফর ফেলানী কর্মসূচি। তবুও নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও আইনজীবীরা। 15 বছর থেকে এই বিচারটা ইন্ডিয়াতেও ঝুলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা সঠিক বিচার পাই না। গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই। ব্রাহ্মণবাড়িয়া 4 সংসদীয় আসনে বিএনপির 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণায় তৈরি হয়েছে বিভ্রান্তি। যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান ও জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে দুজনকেই আলাদাভাবে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। ফলে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আসনে অনিশ্চয়তা কাটছে না। একটি আসন, একটি প্রতীক, তবে প্রার্থী 2 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও অস্থিরতা। 3 নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মুশফিকুর রহমানকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই শুরু হয় উত্তেজনা। মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাঠে নামেন কবির আহমেদ ভূঁইয়ার অনুসারীরা। দীর্ঘ আন্দোলনের পর 27 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সংযুক্তি 2 লেখা আরেকটি মনোনয়ন চিঠি সংগ্রহ করেন কবির আহমেদ ভূঁইয়া। এতে একই আসনে 2 জনের মনোনয়ন চিঠি ঘিরে বিভক্ত হয়ে পড়ে তৃণমূল বিএনপি। কসবা আখাউড়া থেকে আপনার বিএনপি থেকে 2 জন প্রার্থীকে নমিনেশন দিয়েছে। আসলে দল যে নমিনেশন দিচ্ছে, আমরা সাধারণ মানুষ একটা বিভ্রান্তির ভিতরে আছি। এখানে 2 জনকে বৈধভাবে দেওয়া হয়েছে। যারা বিএনপি করে তারা তো দ্বিধাদ্বন্দ্বে আছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শনিবার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া 2 নেতারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে দল থেকে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় কে পাচ্ছেন ধানের শীষ, এই প্রশ্নে বিভ্রান্ত মাঠ পর্যায়ের কর্মীরা। 2 জনকে বৈধ ঘোষণা করছে, কবির সাহেব এবং মুশফিকুর রহমান ছাড়ো। বুঝছেন, আমরা অবশ্যই আমরা কোন দিকে যাব এটাই আমরা অনেক বড় ইয়াতে আছি। আমি চাই যে দল জনগণের মনোনয়ন দিচ্ছে, তারপর একজনের চূড়ান্ত করো। এ ঘটনায় মুশফিকুর রহমান বলেন, দল থেকে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে। কসবা আখাউড়ার মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই নেতা। আমারটা যদি ক্যান্সেল হতো তাহলে তো আমি আসতাম না। 8 দফার ভিত্তিতে আমাদের মহিলাদের কর্মসংস্থান করা যায়, কীভাবে আমাদের বেকার সমস্যা দূর করা যায়, সেই সম্পর্কে আমার মনে হয় আমার এলাকা অর্থাৎ কসবা আখাউড়ার জনগণ অবহিত।